ফিভার, এই যে আরেকটা ভুল করে ফেলছি, এটা আরেকটা কমন নেম আছে, সেটা হচ্ছে তোমার টাইগার হার্ট ডিজিজ। টাইগার হার্ট ডিজিজ, ঠিক আছে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, সেটাকে সংক্ষেপে বলা হয় এফএমডি, আর কমন নেম হচ্ছে অ্যাপথাস ফিভার অ্যান্ড টাইগার হার্ট ডিজিজ। অ্যাপথাস ফিভার বলা হয়, এই ডিজিজটা হয় অ্যাপথোস অ্যাপথো ভাইরাস যেটা আছে, অ্যাপথো ভাইরাস জেনাস দ্বারা এই ডিজিজটা হয়, এবং এই ডিজিজে ফিভার হয় সাধারণত 4 ডিগ্রি থেকে 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট ফিভার দেখা যায়, এই জন্য এটাকে বলে অ্যাপথাস ফিভার। টাইগার হার্ট ডিজিজ কেন বলা হয় এটা আমরা একটু পরে আমরা তোমাদেরকে ডিটেলসে যাব, তখন বুঝতে পারবো, এখন না। ডেফিনেশন, এটা ইটস নট এ ক্রনিক ডিজিজ, এটা আমরা অন্যভাবে বলতে পারি। ইকোনমিক্যালি, এটা কালকে রাতে আমি বানাইছি, ইম্পর্টেন্ট। It is an economically important infectious disease of ruminants. Ruminants ছাড়া অন্য হতে পারে। Main ruminants caused by foot and mouth disease virus, characterized by formation of vesicle in oral mucosa, tongue, and interdigital spaces of leg. leg বলার থেকে ফুট বলা ভালো। ফুট, ঠিক আছে। তাহলে এটা একটা ভাইরাল ডিজিজ, যেটা হয় তোমার ফুট এন্ড মাউথ ডিজিজ ভাইরাস দ্বারা, এবং এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে তোমার ভেসিকল ফর্মেশন হবে ডিফারেন্ট, ওরাল মিকোসা, টাং, এবং পায়ের যে বিভিন্ন ইয়েতে, ঠিক আছে। বাংলাদেশে যতগুলা ডিজিজ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে তোমার এই ফুট এন্ড মাউথ ডিজিজ। এই ফুট এন্ড মাউথ ডিজিজ খুবই কমন, প্রতি বছরই দেখা যায়, প্রতি বছর বাংলাদেশে দেখা যায়। এটা হচ্ছে বাংলাদেশে এন্ডেমিক একটা ডিজিজ, ঠিক আছে। এটা সম্পর্কে ভালো করে শুনবা, পড়বা। স্যার প্রতি বছর কোন সময় হয়? এটা মেইনলি তোমার এই যে আরো কিছুদিন পরে হয়, রেনি সিজনে আগে হয়ে এটা 3 মাস 4 মাস রেনি সিজন পর্যন্ত হয়, ঠিক আছে। মে থেকে শুরু করে এপ্রিল মে থেকে শুরু করে একেবারে তোমার অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকে। ইটিওলজি দেখো, এটা ইটিওলজিটা এখানে তো উঠে ফেলছি, বুঝছো। আমি স্লাইডটা তৈরি করে একটু ইয়া করার সময় পাইনি। এখানে একটা ইটিওলজি হবে, we can add this. It should be, there is ফ্যামিলি পিকোনাভিরিডি, জেনাস অ্যাপথোভাইরাস। আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম তোমার জেনাস অ্যাপথোভাইরাস, মানে অ্যাপথোভাইরাস দ্বারা এই ডিজিজটা হয়, এবং এই ডিজিজটাতে ফিভার দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় অনেক সময় অ্যাপথাস ফিভার, অ্যাপথাস ফিভার, ঠিক আছে। ইট ইজ এ নন এনভেলপড আরএনএ ভাইরাস, এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই ভাইরাসটার 7 ডিস্টিংক্ট সেরোটাইপ আছে, 7 ডিস্টিংক্ট সেরোটাইপ আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এটা ডিফারেন্ট টাইপস অফ, মেইনলি 7টা সেরোটাইপ পাওয়া যায়, সেগুলোর নাম হচ্ছে এ ও সি, এসিয়া 1, স্যাট 1, স্যাট 2 এন্ড স্যাট 3। তার মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে, প্রথম যে 4টা আছে এ ও সি, এসিয়া 1, এই 4টা হচ্ছে স্ট্রেন বাংলাদেশে পাওয়া যায়, এই 4টা স্ট্রেন বাংলাদেশে পাওয়া যায়। এটা কিন্তু তোমার ভাইভাতে খালি এই প্যাথোলজি না, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মেডিসিন, বোর্ড ভাইভা, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার এফএমডির স্ট্রেন সেরোটাইপ হচ্ছে 7 সেরোটাইপ, এওসি, এসিয়া 1, স্যাট 1, স্যাট 2 এন্ড স্যাট 3। এওসি, এসিয়া 1, এগুলো হচ্ছে তোমার এই 4টা স্ট্রেন বাংলাদেশে পাওয়া যায়। এই জন্য যদি কোনো ভ্যাকসিন তোমরা খেয়াল করবা, যখন হচ্ছে কোনো এফএমডির ভ্যাকসিন দেওয়া হয়,
তখন কিন্তু লেখা থাকে বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, টেট্রাভ্যালেন্ট। বুঝছো? ভ্যাকসিনের বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট বা টেট্রাভ্যালেন্ট এই জিনিসটা কি? আসতেছি আমি। বাইভ্যালেন্ট, মোনোভ্যালেন্টও থাকে, বাইভ্যালেন্ট থাকে, ডাইভ্যালেন্ট থাকে, আর এটা হচ্ছে কি টেট্রাভ্যালেন্ট থাকে, ট্রাইভ্যালেন্ট থাকে, টেট্রাভ্যালেন্ট থাকে। মানে তোমার যদি একটা স্ট্রেন থাকে, ধরো যে একটা স্ট্রেন নিয়ে, সেরোটাইপ নিয়ে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটার মধ্যে সেরোটাইপের ভিতরে শুধুমাত্র কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে সেটা হচ্ছে মোনোভ্যালেন্ট। যখন হচ্ছে দুইটা থাকবে ও, তখন হচ্ছে বাইভ্যালেন্ট। যদি তিনটা সেরোটাইপ থাকে ও সি, তাহলে হচ্ছে তোমার ট্রাইভ্যালেন্ট। আর যখন তোমার চারটা সেরোটাইপের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি করবে কোনো ভ্যাকসিন, তখন সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট। এই জন্য ভ্যাকসিন নেওয়ার সময় কিন্তু তোমাদেরকে অনেক সময় বলবে যে এটা হচ্ছে গিয়ে মানে কোম্পানির মানুষের বা হচ্ছে গিয়ে ফিল্ডে যে কোনো গেলে দেখবা যে এটা ট্রাইভ্যালেন্ট অথবা এখন মেইনলি টেট্রাভ্যালেন্ট বিদেশি গুলো পাওয়া যায়, বাট বাংলাদেশে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। ঠিক আছে? আর স্যাট, SAT, আর আরেকবার আরেকবার আমি বলতেছি, তোমার সাধারণত 7টা ডিফারেন্ট সেরোটাইপস পাওয়া যায় এফএমডির ক্ষেত্রে। তার মধ্যে যে প্রথম 4টা এখানে বলা আছে AOC, SA1, এই 4টা স্ট্রেন বা সেরোটাইপ বাংলাদেশে, নোট স্ট্রেন, এটা সেরোটাইপস, এগুলো বাংলাদেশে পাওয়া যায়। ঠিক আছে? এগুলোর উপস্থিতির উপর নির্ভর করে যে ভ্যাকসিনটা তৈরি হয় সেগুলোর ডিফারেন্ট নাম আছে, যেমন মোনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এন্ড টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। যখন 4টা সেরোটাইপ থাকে তখন সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। যখন 2টা থাকে তখন সেটা হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন। যখন একটাই সেরোটাইপ থাকে অ্যান্টিজেন হিসেবে, সেটাকে বলা হয় মোনোভ্যালেন্ট, অথবা যদি 3টা থাকে সেটাকে বলা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে? অনেক সময় তোমাদের ভাই ভাইতে জিজ্ঞেস করে আর কি, এই স্যাট, SAT, স্যাট বলতে কি বুঝো? এই স্যাট অর্থ, কথাটা অর্থ সাউথ আফ্রিকান টেরিটরিজ। মেনলি সাউথ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশে এই 3টা স্ট্রেন পাওয়া যায়, সেরোটাইপ পাওয়া যায়। এটা হচ্ছে সাউথ আফ্রিকান টেরিটরিজ। স্যাট কথাটা অর্থ হচ্ছে সাউথ আফ্রিকান টেরিটরিজ। স্যার টেরিটরিজ মানে কি স্যার? টেরিটরি মানে জানো না? টেরিটরি বলতে হচ্ছে হোয়াট ইজ দ্য টেরিটরি অফ দিনাজপুর। দিনাজপুরের টেরিটরি কি? দিনাজপুর জেলা, সেটা হচ্ছে তার টেরিটরি। জি ঠিক স্যার। আছে? তাহলে আরেকটা কথা বলেছে মোর দেন 60 স্ট্রেন, এটা হচ্ছে গিয়ে 60 ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন পাওয়া যায়। এর আগের দিন যেটা বলছিলাম আমি, সেটা এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো PPR এর ক্ষেত্রে। এখানে দেখো মেনি আর নট ক্রস প্রোটেক্টিভ হুইচ মেক্স ভ্যাকসিনেশন ডিফিকাল্ট। আমরা সেদিন বলছিলাম ক্রস প্রোটেক্টিভ, আজকে বলা হচ্ছে ক্রস প্রোটেক্টিভ না, এই জন্য ভ্যাকসিনেশন ডিফিকাল্ট। মানে তুমি একটা স্ট্রেনে মোনোভ্যালেন্ট ভ্যাকসিন দিয়ে সবগুলো সেরোটাইপের বিরুদ্ধে তুমি অ্যান্টিবডি মানে এটা প্রোটেকশন তৈরি করবে না, অ্যান্টিবডি তৈরি করবে না। তোমার যদি 4টা স্ট্রেন থাকে, সেরোটাইপ থাকে, তো 4টা সেরোটাইপের বিরুদ্ধে তোমার অ্যান্টিজেন দেওয়া লাগবে। কোনোটার বিরুদ্ধে আর প্রোটেকশন দিবেন না বা অ্যান্টিবডি তৈরি করবে না, এই জন্য তারা ক্রস প্রোটেক্টিভ না। ঠিক আছে? হ্যাঁ বলো। Strain, what is the difference between strain and serotypes? স্ট্রেন আর সেরোটাইপসের মেইনলি স্ট্রেনটা হচ্ছে খুবই মাইনর ডিফারেন্স থাকে। মাইনর ডিফারেন্স মানে তোমাকে যেটা বলি, ধরো যে একদম মলিকুলার লেভেলে প্রোটিনের যে হচ্ছে স্ট্রাকচার, সে প্রোটিনের ভেতরে একটা হচ্ছে তোমার এক খুবই অল্প একটা প্রোটিনের হচ্ছে স্ট্রাকচারের চেঞ্জ আছে, সেরকম কোনো বাকি সব ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা ডিফারেন্ট স্ট্রেন বলবো। আর সেরোটাইপ কি? সেরোটাইপ যেটা হচ্ছে তোমার, সেরোটাইপ হচ্ছে তারা ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি তৈরি করে ইন দ্য সিরাম। কি কথা বলছো? হ্যাঁ বেটি ক্লাস করতে এই আরমান হোসেন আর কি এটা? হ্যাঁ, আরমান হোসেন কে? স্যার কার সাথে কথা করছো তুমি? স্যার একে আনমিউট হয়ে গেছে স্যার। না, সেটা ঠিক আছে, কার সাথে কথা করছিলে সেটা বলো। দা আমার ছোট চাচা আর কি সন্দেহ হয়, সে বলতেছে কি কোথায় ক্লাস আছে দেখি একটু।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। জি স্যার। আর সেরোটাইপ যেটা হচ্ছে, হ্যাঁ বলো। এটা কি রেকর্ড করতেছেন? রেকর্ড করতেছি না, সেরোটাইপসটা বলি আর কি। সেরোটাইপসটা হচ্ছে তারা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার আছে, অলসো দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস দ্য ডিফারেন্ট অ্যান্টিবডিজ। মানে সিরামের ভিতর যে তার অ্যান্টিবডিজ আছে সেটা হচ্ছে ডিফারেন্ট হবে, ঠিক আছে? অ্যান্টিবডি যে হচ্ছে গিয়ে তোমার অ্যাবিলিটি গুলো সেগুলো ডিফারেন্ট অ্যাবিলিটি। সিরাম সেরোটাইপস মানে সিরাম নিয়ে আমরা হচ্ছে গিয়ে এগুলো দেখবো, দেখার পরে তাদের মধ্যে যে হচ্ছে অ্যান্টিবডিজ গুলো আছে ডিফারেন্ট অ্যান্টিবডিজ তৈরি করবে। আর স্ট্রেন তারা হচ্ছে সিমিলার অ্যান্টিবডিজ তৈরি করতে পারে, বাট তাদের মধ্যে খুবই মাইনর ডিফারেন্স, মলিকুলার লেভেলের ডিফারেন্স থাকে। একটা জিনের মধ্যে খুব অল্প ডিফারেন্স থাকতে পারে, একটা হচ্ছে গিয়ে তোমার প্রোটিনের মধ্যে কিছু অল্প ডিফারেন্স থাকতে পারে, এরকম স্ট্রেন, ঠিক আছে? এখন দেখো আরো পরে হচ্ছে কিছু কথা আছে। সার্ভাইভাল ইন দা এনভায়রনমেন্ট, সাধারণত তোমার এনভায়রনমেন্টে তারা 3 মান্থস পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তারপর কোন কোন কন্ডিশনে তারা আরো বেশি দিন বাঁচতে পারে? লঙ্গার সার্ভাইভাল ইন ভেরি কোল্ড ক্লাইমেটস, ইন দ্য প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার এন্ড ইফ প্রোটেক্টেড ফ্রম সানলাইট, ঠিক আছে? এরকম যদি কন্ডিশন হয় তাহলে তাহলে আর তারা মানে ওই এফএমডি ভাইরাসটা আরো বেশি দিন বেঁচে থাকতে পারে, ঠিক আছে? এবং আরেকটা কথা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু সে কথাটা হচ্ছে তারা এই যে এফএমডি ভাইরাসটা আছে সেটা হচ্ছে তোমার 60 কিলোমিটার পর্যন্ত স্প্রেড হতে পারে, 60 কিলোমিটার। ফর এক্সাম্পল ধরো সেটা আমাদের ইউনিভার্সিটির সেন্টারে তোমার প্রথমে ভাইরাসটার উপস্থিতি দেখা গেছে, এখন তার আশেপাশে 60 কিলোমিটার পর্যন্ত সে বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারবে। এই জন্য এফএমডি যদি কোনো একটা এরিয়াতে হয় তাহলে খুব র্যাপিডলি তার আশেপাশের এরিয়াতে ছড়িয়ে যায়, ঠিক আছে? খুবই র্যাপিডলি, কারণ এটা এয়ারবর্ন, বাতাসের মাধ্যমে খুবই র্যাপিডলি ছড়িয়ে যায়, ঠিক আছে? বুঝছো? জি স্যার। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভেশন এট পিএইচ 6 and 9, মানে যদি পিএইচ কোনো 6 and 9 এর ভিতরে ইনঅ্যাক্টিভেট হয়ে যায় ভাইরাসটা। আবার সার্ভাইভস ইন বোনস, গ্ল্যান্ডস, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, মিল্কের মধ্যেও এই ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারে, ঠিক আছে? এখন দেখো কোন কোন স্পিসিস এফেক্টেড হয়। মেইনলি ক্যাটল, শিপ, গোট, বাফেলো, এই চারটা হচ্ছে আমরা ইম্পর্টেন্টলি দেখবো। ক্যাটল, শিপ, গোট, বাফেলো, আর ওটাতে পিগস। আর হর্সেস নট সাসেপ্টেবল, হর্সের ভিতরে হচ্ছে গিয়ে সাধারণত এফএমডি দেখা যায় না, ঠিক আছে? এই যে কোন কোন এরিয়াগুলোতে হচ্ছে তোমার মেইনলি বেশি দেখা যায়, সব থেকে বেশি দেখা যায় এশিয়ার ভিতর, বুঝছো? সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সব থেকে বেশি দেখা যায়। এন্ডেমিক ইন পার্টস অফ এশিয়া, আফ্রিকা, দি মিডল ইস্ট এন্ড সাউথ আমেরিকা। মেইনলি হচ্ছে গিয়ে তোমার এই পার্টটার ভিতরে সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে? Economic impact. It is very economically important disease. ডাইরেক্ট কস্ট কিভাবে হচ্ছে? লস অফ প্রোডাকশন, লস অফ অ্যানিমেলস। তোমার অ্যানিমেল যদি হচ্ছে তোমার ডিজিজ এফেক্টেড হয় তাহলে সেখান থেকে আমরা মিল্ক প্রোডাকশন এবং মিট প্রোডাকশন কি হবে? তাদের কমে যাবে, বা সেটা যদি বিক্রি করো তাহলে কম টাকা পাবা, সেক্ষেত্রে লস অফ প্রোডাকশন হচ্ছে। লস অফ অ্যানিমেলস মানে অ্যানিমেলটা যদি মারা যায় তাহলে সেখান থেকে আমাদের একটা ইকোনমিক ক্ষতির কারণ হচ্ছে। ইনডাইরেক্ট কস্ট, সেখানে হচ্ছে তোমার ইরাডিকেশন কস্ট আছে, লস অফ ট্রেড অর এক্সপোর্ট, লস অফ অ্যাফিলিয়েটেড ইন্ডাস্ট্রিজ, কনজিউমার ফিয়ার। আর একটা হতে পারে ট্রিটমেন্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, ট্রিটমেন্ট কস্টটা, ঠিক আছে? কনজিউমার ফিয়ার বলতে হচ্ছে যদি একটা সাধারণত বাজারে অনেক সময় বা মিডিয়াতে কিছু খবর আসে যে গরুর বা মুরগির হচ্ছে এরকম একটা ডিজিজ হয়েছে। এখন গরুর মাংস খাইলে তো সাধারণত মানুষের এরকম ডিজিজ হতে পারে। অনেক সাংবাদিকরা তো সবথেকে অনেক বেশি জানে মনে করে, তারা একটা হচ্ছে রিউমার ছড়ায় দেয়।
ছড়াই দিলে তখন কনজিউমারের মধ্যে একটা ফিয়ার আসে যে হচ্ছে এখন আর গরু মুরগির বা এগুলো মাংস খাওয়া যাবে না, মানে অটোমেটিক্যালি তোমার হচ্ছে মাংসের দাম কমে যায়, আলটিমেটলি হচ্ছে তোমার যারা ফার্মার তারা হচ্ছে হ্যাম্পার হয়। ঠিক আছে, তবে এন্ডেমিক কান্ট্রিজে দেখা যায় 6.5 to 21 বিলিয়ন ইউএসডি পার ইয়ার লস হয়, ইকোনমিক লস এন্ডেমিক কান্ট্রিজ গুলোতে আছে। ঠিক আছে, ইট ইজ ভেরি হাইলি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ডিজিজ। ট্রান্সমিশন, ভাইরাস ইন অল সিক্রেশন এন্ড এক্সক্রিশন, এই কথাটার অর্থ হচ্ছে তোমার বডির যে হচ্ছে তোমার স্যালাইভা হোক অথবা হচ্ছে গিয়া নিঃশ্বাসের মাধ্যমে হোক, বা ইউরিন, মিল্ক, এই সব ধরনের সিক্রেশন এবং এক্সক্রিশনে ভাইরাসটা পাওয়া যায়। and enters body by inhalation, ingestion, skin abrasion, mucous membranes, এটা মানে শরীরের কাছাকাছি আসলেই বা এনি রুট সে শরীরের মধ্যে গরুর মধ্যে প্রবেশ করে, এই জন্য খুবই এটা ইনফেকশন রেট, মরবিডিটি রেট। ঠিক আছে, কারণ এটা ইনহেলেশনের মাধ্যমে যায়, ইনজেকশনের মাধ্যমে যায়, যদি স্কিনে পড়ে যায় সেখানে লেশন থাকে তার মাধ্যমে যায়, অথবা মিউকাস মেমব্রেনের অ্যাটাচমেন্ট আসলে সেখানের মাধ্যমে ঢুকতে পারে। ঠিক আছে, রেসপিরেটরি অ্যারোসল, এটা হচ্ছে তোমার রেসপিরেটরি অ্যারোসলের মাধ্যমে পৌঁছাতে পারে। ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে ভেসিকুলার ফ্লুইড, যে ভেসিকুলটা আছে সেই ভেসিকুলটা যদি রাপচার হবে, সেই ফ্লুইডটা যদি হচ্ছে তোমার অন্য কোনো শরীরের অ্যানিমেলের হচ্ছে কন্ট্যাক্টে চলে আসে তাহলে হইতে পারে। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট মানে হচ্ছে ফোমাইটস মানে হচ্ছে কি বাতাসের ছোট ছোট কণা থাকে যেগুলো হচ্ছে তোমার সাথে হচ্ছে ইয়াটা লেগে থাকে আর কি, অথবা হচ্ছে তোমার কিছু ফার্মের ইকুইপমেন্ট আছে সেগুলোর মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে। এই ভাইরাসটা খুবই কমনলি ছড়ায়। ঠিক আছে, এখন তখন মরবিডিটি এন্ড মর্টালিটি আপ টু 100% ইন নেপ, ক্যাটেল এন্ড সোয়াইন। নেপ কথার অর্থ আমি কিন্তু বলছি তোমাদের, যেগুলোকে ভ্যাকসিন করা হয়নি, দে আর নট ভ্যাকসিনেটেড, এটা হচ্ছে নেপ, ক্যাটেল এন্ড সোয়াইন। ঠিক আছে, অ্যাডাল্ট লাইভস্টক ডু নট ইউজুয়ালি ডাই, only 1 to 5% কেস এ ফ্যাটালিটি রেট, মানে মারা যাওয়ার বা মর্টালিটি রেট কম, কিন্তু এর ফলে ইকোনমিক অনেক লস হয়। কিন্তু ডেথ ক্যান অকার ইন ইয়াং অ্যানিমেলস। সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে তোমার ছোট বাছুর বা ছোট বাচ্চা 1 মাসের ভেতরে যদি হয় তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি আপ টু 94% বা 90%। খুবই কমনলি মারা যায়, দেখবো যে হঠাৎ করে একটা ছোট বাছুর 15 দিন 20 দিন 1 মাস বয়স হঠাৎ করে মারা গেছে। দিস ইজ নাথিং অনলি দা এফএমডি। ঠিক আছে, এটা কেন হয় সেটা হচ্ছে আমরা পড়বো, হার্ট অ্যাটাকের মাধ্যমে হয়। ছোট বাছুরের হার্ট অ্যাটাক হয়, তার কারণে তোমার এফএমডি বা অ্যানিমেলটা মারা যায়, এবং হচ্ছে কি প্রায় ম্যাক্সিমাম অনেক সময় 100% বাছুর মারা যায়, ইনফেকশন মারা যায়। ঠিক আছে, কেন হয় আমরা একটু পরে আসতেছি। প্যাথোজেনেসিস দেখো, প্যাথোজেনেসিস হচ্ছে ইনফেকশন থ্রু ইনহেলেশন, ইনজেকশন, অর তুমি দিতে পারো হচ্ছে গিয়ে থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাব্রেটেড স্কিন অর মিউকাস মেমব্রেন, এগুলো অ্যাড করতে পারে, সমস্যা নেই। তারপরে অ্যাট দ্য প্লেস অফ এন্ট্রি দি ভাইরাস ইনভেড দি এপিথেলিয়াম অফ আপার আরটি মানে রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেখান দিয়ে যে রুট দিয়ে ঢুকলো, এখন সেটা মুখ দিয়ে ঢুকলে তোমার জিআইটি তে হবে, আর নাক দিয়ে ঢুকলে হচ্ছে আরটি তে হবে, যেখানে হোক না কেন সেখানকার যে লোকাল এপিথেলিয়াম আছে সেই লোকাল এপিথেলিয়ামে তারা প্রথমে কি করবে, ইনফেকশন করবে। হ্যাঁ বলো শামীম, পারভেজ নাকি বলতেছিলেন, কিছু বলবা? আচ্ছা, তাহলে প্রথমে তারা লোকাল এপিথেলিয়ামে ইনফেকশন করবে, তারপর সেখানে মাল্টিপ্লিকেশন হবে, ইনফ্লামেশন হবে এবং ডিজেনারেশন হবে। ঠিক আছে, সেখানে মাল্টিপ্লিকেশন হবে, ইনফ্লামেশন হবে এবং ডিজেনারেশন হবে। হওয়ার পর এই সেলগুলোতে হচ্ছে তোমার কি হবে, দি সেলস আন্ডারগো ভ্যাকুলেশন, রাউন্ডেড এন্ড ডিসোসিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার। সেলগুলো হচ্ছে তোমার ভ্যাকুল ফরমেশন হবে বা হচ্ছে রাউন্ডেড হবে, এই জন্য এটাকে বলে অনেক সময় বেলুনিং ডিজেনারেশন বলে।
বেলুনিং ডিজেনারেশন। আমরা হচ্ছে নিচে হয়তো বলছি একবার আমি, যে এই যে ইনফ্লামেশন হচ্ছে বা এফএমডির ক্ষেত্রে যে ডিজেনারেশন হয় এটাকে বলা হয় বেলুনিং ডিজেনারেশন। যখনই তোমার এখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হওয়ার পর দি সেলস আন্ডারগো ভ্যাকুলেশন, ভ্যাকুল হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, রাউন্ড হয় এবং দেখতে তারা বেলুনের মতো হয়, এজন্য এটাকে বলা হয় বেলুনিং ডিজেনারেশন। তারপর এই সেলগুলো একটা আরেকটা থেকে ডিটাচড হয়ে যাবে, ঠিক আছে? এবং এদের কি হবে, সাইটোপ্লাজম বিকাম মোর অ্যাসিডোফিলিক এন্ড পিকনোটিক নিউক্লি। যখন তারা হচ্ছে গিয়ে অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম হবে, নিউক্লিয়াস পিকনোটিক হবে, একটা আরেকটা থেকে ডিটাচড হয়ে যাবে, তখন তারা হচ্ছে একটা সেল আরেকটা সেলের সাথে অ্যাটাচড হয়ে একটা ভেসিকল ফর্মেশন হবে, ঠিক আছে? এই কথাটা বলা হয়েছে পরে, আলটিমেটলি লিডিং টু দা ভেসিকল ফর্মেশন। বুঝছো এই ঘটনাগুলো? বুঝছো এখানে? আর ওই যে আন্ডারগো ভ্যাকুলেশন ওইখান থেকে আরেকবার বলেন তো। হ্যাঁ আমি বলতেছি, তাহলে প্রথমে ভাইরাসটা লোকালি এপিথেলিয়াম, এই ভাইরাসটা কিন্তু এপিথেলিওট্রপিক ভাইরাস, এপিথেলিওট্রপিক ভাইরাস, এপিথেলিয়াম সেলের প্রতি তার ভালোবাসা আছে, অ্যাফিনিটি আছে। তাহলে এই যে যে জায়গা দিয়ে সে ঢুকবে সেখানকার এপিথেলিয়াল সেলের প্রথমে লোকাল মাল্টিপ্লিকেশন হবে, ইনফ্লামেশন হবে এবং ডিজেনারেশন হবে। এই যে তোমার ইনফ্লামেশন হইলো, ডিউরিং ইনফ্লামেশন দি সেলস আন্ডারগো ভ্যাকুলেশন মানে হচ্ছে তার ভেতরে যে সাইটোপ্লাজম গুলো আছে সেগুলা তোমার কি হয়ে যাবে, তারা হচ্ছে গিয়ে তোমার লাইসোজোমের মাধ্যমে তারা ফ্যাগোসাইটোসিস হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। তারপর রাউন্ড সেলটা হচ্ছে রাউন্ড আকার ধারণ করবে ও দেখতে বলা হবে বেলুনের মতো, এই জন্য এটাকে অনেক সময় বেলুনিং ডিজেনারেশনও বলা হয়। তারপরে সেলগুলো একটা আরেকটা থেকে ডিটাচড হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা জানি যে যখনই হচ্ছে তোমার মাসলে হচ্ছে ইনফ্লামেশন হয়, জেঙ্কাস নেক্রোসিসের ক্ষেত্রে আমরা দেখছি, তখন সেখানে মোর অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম এবং পিকনোটিক নিউক্লি হয়। ঠিক এখানেও একই রকম ঘটনা ঘটবে, তোমার সাইটোপ্লাজম মোর অ্যাসিডোফিলিক হবে, পিকনোটিক নিউক্লি হবে, এবং এই যে সেলগুলো একটা আরেকটা থেকে ডিটাচড হয়ে গেছে, ডিটাচড হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে গিয়ে আর আবার সবগুলা হচ্ছে গিয়ে সেল একসাথে অ্যাটাচড হয়ে একটা ভেসিকল ফর্মেশন করবে, ঠিক আছে? ভেসিকল ফর্মেশন করবে। এখন এই ভেসিকল গুলো পরবর্তীতে রাপচার হয়ে ভাইরাসটা, এখানে যে ভেসিকলের ভিতরে ভাইরাস গুলো ছিল, এই ভাইরাসটা ব্লাড এবং লিম্ফে যাবে, ব্লাড লিম্ফে গিয়ে যাওয়ার পরে সেখানে ভাইরেমিয়া ডেভেলপ করবে, এবং এই ব্লাডের মাধ্যমে ভাইরাসটা বডির অন্যান্য যে মিউকাস মেমব্রেন আছে, মিউকাস মেমব্রেন এপিথেলিয়ামে পৌঁছাবে, এবং সেখানে গিয়ে তারা আবার মাল্টিপ্লিকেশন করবে, ইনফ্লামেশন করবে, বেলুনিং ডিজেনারেশন করবে এবং ভেসিকল ফর্মেশন করবে। বুঝছো সবাই? এখানে কিন্তু সবগুলো কথা বলা হয়নি, মানে আমি লিখে দিইনি, কিন্তু আমি কিন্তু বলার সময় কিন্তু সব ইলাবোরেটলি বলতেছি, ঠিক আছে? তাহলে তারা বেলুনিং ডিজেনারেশন করবে, তারপরে হচ্ছে ভেসিকল ডেভেলপমেন্ট হবে, ভেসিকল ডেভেলপমেন্ট হয়ে ভেসিকল রাপচার হবে, ভাইরাসটা আবার ব্লাডে লিম্ফে যাবে, তারপর ভাইরেমিয়া হবে। দিস ভাইরাস অলসো reaching to the other mucous epithelium of the other mucous membrane and skin, where they also multiply, inflamed and belinning degeneration, resulting vesicle formation in this respective organ, ঠিক আছে? স্যার পিকনোটিক মানে কি স্যার? এই কে বললো এটা? আগে তার চেহারাটা দেখে তাকে শুনলি, নাম কি বললা বলো? আর মানছে না। আর মানুষের, এই জন্য তো তোমার হচ্ছে গিয়ে কখন মিউট হয়ে যায়, কখন হয়ে যায় বোঝা নাই। পিকনোটিক তোমরা হচ্ছে গিয়ে 201 পড়ছো। জি স্যার পড়ছিলাম কিন্তু মনে নাই এখন। নিউক্লিয়াসের কি কি চেঞ্জ হয়? স্যার স্মল হবে, রাউন্ড হবে, আর হচ্ছে না আগে বলো যে ডিউরিং নেক্রোসিস what are the changes are found in during necrosis in nucleus? Karyolytic, pyknotic, Karyorrhexis. হ্যাঁ Karyorrhexis মানে স্যার সাইটোপ্লাজম গুলো বের হয়ে যাবে ভিতর থেকে। হ্যাঁ ওটা হলো Karyorrhexis মানে ব্রেক ডাউন হয়ে যাবে, ডিফারেন্ট টাইপস অফ ফ্র্যাগমেন্ট হবে নিউক্লিয়াসে। ক্যারিওলাইসিস, এটা একটা ক্যারিওলাইসিস মানে হচ্ছে কি তোমার নিউক্লিয়াস একদম ডিসলিউশন হয়ে যাবে, একদম ওয়াশড আউট হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ, খালি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ভেতরে কিছু থাকবে না। আর পিকনোসিস মানে হচ্ছে স্মলার হবে, রাউন্ড হবে। জি স্যার। আর আরেকটা হচ্ছে অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। আমরা চারটা চেঞ্জ পড়ার কথা আর কি, যদি আমি ভুল না করি। ডার্ক হয় স্যার, ডার্ক। হুম ঠিক আছে। পিকনোসিস হচ্ছে স্মলার হবে, রাউন্ড হবে,
নিউক্লিয়াসটা, ঠিক আছে? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আমি যে তোমার আগের প্যাথোজেনেসিসে কিছু কথা হচ্ছে তোমার আমি বলি নাই আর কি, যে যে কথাগুলো তোমার এখানে বলা আছে। হাউ ডাজ ভেসিকল ডেভেলপ ইন এফএমডি, এটা পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে। যে তোমার ভেসিকলটা কিভাবে ডেভেলপ হয়। এই যে দেখো এখানে বলেছে ভেসিকল বিগিনস অ্যাজ এ লোকালাইজড বেলুনিং ডিজেনারেশন। এই বেলুনিং ডিজেনারেশন কথাটা এখানে বলছেন ইন দি মিডল অফ স্ট্রাটাম স্পাইনোসাম অর স্ট্রাটাম জার্মিনেটিভাম। তাহলে যে লোকাল সেলগুলো আছে স্কিনের এপিডার্মিসের সেলগুলো, সেখানেই তারা হচ্ছে প্রথমে কি হয়, ভাইরাসটা যায়, ভাইরাসটা যাওয়ার পর মাল্টিপ্লিকেশন হয়, ইনফ্লামেশন হয় এবং বেলুনিং ডিজেনারেশন হয়। বেলুনিং ডিজেনারেশন কিভাবে হবে? দি সেলস আন্ডারগো ভ্যাকুলেশন এন্ড রাউন্ডেড। ইনফ্লামেশন হওয়ার পর সেলস গুলো সেখানে ভ্যাকুলেশন হবে এবং রাউন্ডেড হবে, হওয়ার পর যেটাকে আমরা বলতেছি বেলুনিং ডিজেনারেশন, ঠিক আছে? তারপরে কি হয়, ইন্টারসেলুলার অ্যাডহেশন বা ইন্টারসেলুলার প্রিকলস বলে অনেক সময় আর লস্ট। তাদের যে হচ্ছে গিয়ে সেলের যে বাইন্ডিং ক্যাপাসিটি, তাদের সে ভেতরের বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে লস্ট হয়। এপিথেলিয়াল সেলস বিকাম রাউন্ডেড এন্ড ডিটাচড ফ্রম অন টু অ্যানাদার। সেলস গুলো রাউন্ড হয়ে যায় এবং একটা আরেকটা থেকে ডিটাচড হবে। তারপরে সাইটোপ্লাজম বিকাম মোর অ্যাসিডোফিলিক এন্ড পিকনোটিক নিউক্লি, যে কথাটা আবার বলা হয়েছে। Then inflammatory and edematous fluid accumulates at the intercellular space. এই যে সেলটা তোমার হচ্ছে নেক্রোসিস হয়ে গেল, তাহলে তার ভেতরে যে ফ্লুইড গুলো আছে এবং ইনফ্লামেটরি ফ্লুইড, এগুলো হচ্ছে কি তোমার সেলের ভিতরে ইন্টারসেলুলার স্পেস, সেলের বাইরে যে বিভিন্ন সেলের বাইরে ইন্টারসেলুলার স্পেস আছে সেখানে জমা হবে। দেন নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন এন্ড লিকুইফেকশন টেক প্লেস। নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন মানে নিউট্রোফিল আসবে সেখানে, লিকুইফেকশন মানে ওখানকার যে সেলুলার ডেব্রিস গুলো আছে, লিকুইফেকশন মানে কি ওয়াশড আউট হয়ে যাবে, সেখানে থাকবে না, লিকুইফেকশন হয়ে যাবে। সেলুলার ডেব্রিস গুলা ওখান থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ওয়াশড আউট হয়ে যাবে। তারপরে দিস সেলস কোলেস মানে হচ্ছে একটা সেল আরেকটা সেলের সাথে অ্যাটাচড হওয়া, কোলেস টু ফর্ম ভেসিকলস এন্ড ফর্মেশন অফ ভেসিকল রুফ ওভার দি কম্প্রেসড স্ট্রাটাম স্পাইনোসাম। মানে এটা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তোমার ভেসিকল ফর্মেশন করবে এবং ভেসিকলের উপরে এক বাইরে একটা কি হবে, একটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে অনেকগুলা ভেসিকল, দি ভেসিকলস আর কোলেস টু ফর্ম বুলি, অনেকগুলো ভেসিকল একসাথে কোলেস করে অ্যাটাচড হয়ে আবার বুলি ফর্মেশন করে, ঠিক আছে? তাহলে কিভাবে ভেসিকল ফর্মেশন হয় এখানে হচ্ছে গিয়ে তোমার ডিটেলস আরেকটু হচ্ছে গিয়ে বলা হয়েছে। তোমরা অনেক সময় হচ্ছে গিয়ে প্যাথোজেনেসিসটা যদি মনে করো দুইটা একসাথে অ্যাটাচ করে দিয়ে তোমরা একটা বড় প্যাথোজেন বানাইতে পারো, হ্যাঁ, ঠিক আছে? একই কথা একটু বিভিন্ন ভাবে বলা আছে। বলো বুলিটা কি স্যার বলবেন? বুলি মানে হচ্ছে কি তোমার একটা ব্লিস্টার টাইপ। ব্লিস্টার মানে ছোট হচ্ছে কি শরীরে দেখা যায় পানি, কি বলবো আর কি, এই যে তোমার পক্স টক্স হয় অনেক সময়, হচ্ছে পানি টানি বা ফুসকা নেয় না, ছোট ছোট ফুসকা আগুনে পুড়ে গেলে খুব ছোট ছোট, এইগুলো বুলি টাইপের আর কি। স্যার এখানে তো তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে বেসিকলটাই ডিজেনারেশন হয়, আবার বেসিকলি তৈরি হচ্ছে না, প্রথমে যে ভেসিকল গুলো তৈরি হয় সেটা কিন্তু লোকালি তৈরি হচ্ছে, ঠিক আছে? লোকালি যে জায়গাটাতে প্রথমে ইনফ্লামেশন মানে ভাইরাসে ঢুকছে সেখানে ছোট ছোট ভেসিকল হয়। ভেসিকলটা হওয়ার পরে ওখানকার ভেসিকল গুলো রাপচার হয়, তারপর ভাইরাসটা ভাইরেমিয়া হয়ে সারা শরীরে তাদের যে হচ্ছে স্পেসিফিক অ্যাফিনিটি আছে, মেইনলি হচ্ছে তোমার ওরাল ক্যাভিটি এন্ড ইন্টারডিজিটাল স্পেস এবং হার্ট মাসল, সেখানে তারা যায়, ঠিক আছে? যাওয়ার পর সেখানে তারা হচ্ছে আবার এপিথেলিয়াল সেলে ইনভেড করে, সেখানে মাল্টিপ্লিকেশন করবে এবং ভেসিকল ডেভেলপ করবে, ঠিক আছে? স্যার এই ডিজিজটা কি বাচ্চা হওয়ার এই ডিজিজটা কি স্যার বাচ্চা হওয়ার পরেই বেশি হয়? না না না, বাচ্চা হওয়ার পরে আগে সবসময় হতে পারে, প্রেগনেন্সি এরকম মানে বাচ্চা জন্মগ্রহণ করলো ছোট বাচ্চার বিশেষ করে বেশি হয় নাকি স্যার না, ডিজিজটা? সেরকম কোনো ইয়া নেই আর কি, ওরকম কোনো ইয়া নেই। এটা হচ্ছে কি সবসময় হতে পারে থ্রু আউট দি লাইফ। তবে ছোট বাচ্চা মারা যাবে হচ্ছে গিয়ে বেশি মারা যায়, বুড়োরা মারা যায় না। কেন মারা যায় আমরা একটু পরে আসবো আর কি। এটা হচ্ছে বেলুনিং ডিজেনারেশন হচ্ছে কিছু হচ্ছে ইয়া দেখাইছি আমি। এই যে দেখো এটা হচ্ছে একটা বেলুনিং ডিজেনারেশন হচ্ছে কি তোমার উদাহরণ, লিভারে বেলুনিং ডিজেনারেশন হয়েছে
তার মানে দেখো এখানকার যে সেলস গুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার ভ্যাকুয়াল হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, এখানকার সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে তোমার রাউন্ডেড হয়ে গেছে, ভ্যাকুয়াল হয়ে গেছে, দেখতে বেলুনের মতো মনে হচ্ছে। এগুলো এটাই হচ্ছে তোমার বেলুনের ডিজেনারেশন। জাস্ট দেখানোর জন্য তোমাদের আমি ছবিটা দিছি। এখন একটা ভেসিকলের মধ্যে কি কি কন্টেন্ট থাকে, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ এ ভেসিকল। প্রথমে তোমার ভাইরাস থাকবে ভেসিকলের ভিতরে, থাউজেন্ডস এন্ড মিলিয়নস অফ ভাইরাস, সেটা ভাইরাল ইনক্লুশন ইন দ্য এপিথেলিয়াল সেল, এই কথা বলছি আমি। তারপর হচ্ছে গিয়ে নেক্রোটিক এপিথেলিয়াল সেল থাকবে, যেহেতু অনেকগুলো সেল হচ্ছে গিয়ে তোমার ড্যামেজ হয়ে একটা ভেসিকল ডেভেলপ করে, সেখানে নেক্রোটিক এপিথেলিয়াল সেল থাকবে। লিম্ফোসাইট থাকবে, সেরাস ফ্লুইড থাকবে, যেটা আমি ইনফ্লামেটরি ফ্লুইড হোক আর হচ্ছে গিয়ে তোমার ইডিমেটাস ফ্লুইড থাকবে একটা। ঠিক আছে, তারপরে অকেশনালি সেগুলো নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হতে পারে। তারপরে ব্যাকটেরিয়া ইন লেটার স্টেজ, মানে যদি ক্রনিক অনেকদিন হয়ে যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়াল ইনফিল্ট্রেশনও হতে পারে। দিস আর দি কন্টেন্ট অফ এ ভেসিকল। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আর গ্রোস লেসন কি হয়? ক্যারেক্টারিস্টিক্স ভেসিকলস ফাউন্ড ইন ডরসান অফ দ্য টাং, লিপস এন্ড প্যালেট। মানে প্রথমে হচ্ছে কি তোমার গ্রোস লেসন হচ্ছে শরীরের বিভিন্ন জায়গাতে তোমার ক্যারেক্টারিস্টিক্স ভেসিকল পাওয়া যাবে। ঠিক আছে, ভেসিকলটা পাওয়া যাবে বিভিন্ন অর্গানে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে কয়েকটা জায়গা আছে সেটা হচ্ছে ডরসান অফ দ্য টাং, লিপস এন্ড প্যালেট, মানে ওরাল ক্যাভিটিতে, ওরাল মিকাস মেমব্রেনের বিভিন্ন ইয়েতে, ডরসান অফ দ্য টাং, লিপস এন্ড প্যালেট। তারপর স্কিন, ইন দ্য স্কিন নিয়ার দি কর্নারি ব্যান্ড অফ দি ফুট অ্যাডজাসেন্ট টু ইন্টারডিজিটাল স্পেস। কোন জায়গাটা সেটা হচ্ছে আমরা একটু পরে ছবিতে দেখাবো আর কি। দেন লেস হেয়ারি পার্ট অফ দি স্কিন, ফর এক্সাম্পল টিথ, আডার এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে ভেসিকল পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স লেসন অফ দি এফএমডি। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে হিমোরেজ এন্ড ডিফিউজ ইডিমা ইন দ্য মিউকাস অফ অ্যাবোমেজাম এন্ড স্মল ইন্টেস্টাইন, এন্ড টাং বিকাম সোলেন এন্ড ইরোডেড। টাঙে যেহেতু হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ভেসিকল দেখা যায় এবং সেগুলো রাপচার হয়ে যায়, সেহেতু টাংটা সোলেন হয় এবং সেখানে আলসারেশন ডেভেলপ করে। ঠিক আছে, তারপর মাইক্রোস্কোপিক লেসন দেখো, বেলুনিং ডিজেনারেশন অন দ্য এপিথেলিয়াল সেলস অফ স্ট্রাটাম স্পানিওসাম, যেটা তোমাদের হচ্ছে এতক্ষণ আমি বলতেছিলাম। সাইটোপ্লাজম বিকাম মোর অ্যাসিডোফিলিক, এটাও তোমাদের ইতিমধ্যে বলা হয়েছে। নিউক্লিয়াস বিকাম পিকনোটিক, এটাও বলা হয়ে গেছে। হাইপারেমিয়া এন্ড কনজেশন ইন দ্য রেসপেক্টিভ এরিয়া। ঠিক আছে, যেটা মাইক্রোস্কোপিক লেসন খুবই সহজ। মাইক্রোস্কোপিক লেসনের ভিতর এটা তোমরা অ্যাড করে দিও আর কি। টাইগার হার্ট ডিজিজটা মাইক্রোস্কোপিক লেসনের একটা পার্ট, এটা গ্রোসলি দেখা যায় না। In calf, the characteristics lesions are observed in wall and septum of the left ventricle, characterized by the small grayish foci of irregular size of necrosis, giving somewhat stripe appearance. তোমার হচ্ছে নেক্রোসিস হয়, নেক্রোসিসের কারণে তোমার দেখা যায় যে হচ্ছে কি তোমার এখানে শার্টের যেরকম স্ট্রাইপ থাকে সেরকম স্ট্রাইপ দেখা যায়, বা হচ্ছে টাইগারের মতো দেখতে মনে হয়। টাইগারের যে বাইরের যে হচ্ছে কি তোমার অ্যাপিয়ারেন্স, সেরকম অ্যাপিয়ারেন্স দেখতে মনে হয়, এই জন্য এই ডিজিজটাকে বলা হয় টাইগার হার্ট ডিজিজ। ঠিক আছে, এটা আমরা হচ্ছে কি একটু পরে হচ্ছে কি ছবির মাধ্যমে ক্লিয়ার করবো। তারপর জেঙ্কার্স নেক্রোসিস অফ মায়োকার্ডিয়াল ফাইবার্স, নেক্রোসিস হয়। ইন্টেন্স ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট অ্যাকম্পানিড বাই দি নিউট্রোফিল, সেখানে বিভিন্ন ধরনের ব্লাডের সেলগুলোর ইনফিল্ট্রেশন হয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে এফএমডি কে টাইগার হার্ট ডিজিজ কেন বলা হয় না, তো মেইনলি হচ্ছে তোমার এই ওয়াল এন্ড সেপ্টামের লেফট ভেন্ট্রিকলে তোমার জেঙ্কার্স নেক্রোসিস হয়। যে জেঙ্কার্স নেক্রোসিসটা দেখতে স্মল গ্রেইশ ফোকাই অফ ইরেগুলার সাইজ, এবং যেটা তোমার একটা স্ট্রাইপ অ্যাপিয়ারেন্স দেখতে দেখা যায়, যেটা তোমার টাইগারের মতো অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এই জন্য এই ডিজিজটাকে বলা হয় টাইগার হার্ট ডিজিজ। এই দেখো, এটা হচ্ছে একটা টাইগার, যেটা হচ্ছে হার্ট, যে হার্টটা তোমার এফএমডি তে ইনফেক্টেড। এখন এর ভিতরে দেখো নেক্রোসিস হয়ে যায়, প্রচুর হিউজ হচ্ছে যে তোমার ইনফ্লামেটরি সেল আছে।
হুম, এটাকে এই ইয়াটাকে বড় করা হয়েছে, তার থেকে আরো বড় করা হয়েছে। এখন এগুলো দেখে মনে হচ্ছে যে তোমার একটা স্ট্রাইপ আছে এই হার্টের সেলগুলোর ভিতরে, ন্যাক্রোসিস এবং হচ্ছে তোমার ইনফিল্ট্রেশন সেলের একটা স্ট্রাইপ আছে, ঠিক আছে? যে স্ট্রাইপের কারণে তোমার অনেকে বলে যে হচ্ছে কি দেখতে টাইগারের মতো দেখতে, ওই জন্য এটা টাইগার হার্ট ডিজিজ, বুঝছো? হুম, জি এই যে স্যার। ন্যাক্রোটিক এরিয়া গুলা এবং হচ্ছে কি তোমার ইনফিল্ট্রেশন অফ সেল গুলো আছে, এটা দেখতে হচ্ছে তোমার একটা হচ্ছে মনে হবে যে হার্টের মাসেলের ভিতর এগুলো একটা স্ট্রাইপ আছে, সেই জন্য এই ডিজিজটাকে বলা হয়। এবং যেটা দেখতে কি টাইগারের অ্যাপিয়ারেন্স এর মতো মনে হয়, এবং এই জন্য এটাকে বলা হয় টাইগার হার্ট ডিজিজ। বুঝছো সবাই? এবার ক্লিয়ার? এটা ক্লিনিক্যাল সাইন। ক্লিনিক্যাল সাইনটা মেইনলি তোমার হচ্ছে, এটা আমি হচ্ছে কি তোমার ওভারঅল একটা ইয়া দিছি, তারপর হচ্ছে কি স্পেসিফিক্যালি ক্যাটেলের ক্ষেত্রে বলছি। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 14 ডেজ, এবং ফিভার দেখা যাবে সব এনিমেলে, ফিভার খুবই কমন। ভেসিকল ফরমেশন হবে ফিট বা ফুট, মাউথ, মাজল, টিটস, বা হচ্ছে গিয়ে ঠাং, তারপর হচ্ছে গিয়ে ফ্যালেট, গাম, এগুলোতে হচ্ছে তোমার ভেসিকল ফরমেশন হবে। তারপরে ল্যামনেস হবে। ল্যামনেস কেন হবে? কারণ তাদের যে এই যে ইন্টার ডিজিটাল স্পেস হচ্ছে, এই যে এটা হচ্ছে ইন্টার ডিজিটাল স্পেস, এর সাইডে তোমার মেনলি দেখা যায়, এখানে তোমার মেনলি দেখা যায় যে বিভিন্ন রকমের ভেসিকল দেখা যায়, ঠিক আছে? যেহেতু হচ্ছে কি তোমার এখানে পায়ের বিভিন্ন জায়গায় তোমার ভেসিকল ডেভেলপ করে, সেহেতু তোমার হচ্ছে ল্যামনেস হয়। রিল্যাক্টেন্স টু মুভ, স্লোপিং অফ হুপস, মানে এখানে যদি হচ্ছে তোমার যখন ভেসিকল হবে, তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেই এরিয়াটা স্লোপিং হয়ে যায়। তারপর হাই ফিভারের কারণে অনেক সময় অ্যাবর্শন হয়, ডেথ ইন ইয়াং অ্যানিমেলস। দিস আর দি কমন ক্যারেক্টারিস্টিক্স লেসন। আমরা হচ্ছে গিয়ে ক্যাটেলের ক্ষেত্রে একটু হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি আলাদা করে হচ্ছে গিয়ে তো এটা করতে পারছি। ক্যাটেলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি একটু তোমার আলাদা করে দিছি, যে ওরাল ভেসিকল পাওয়া যায় কোথায়? ঠাং, ডেন্টাল প্যাড, গামস, সফট প্যালেট, নস্ট্রিল এন্ড মাজল। এই যে দেখো এখানে এগুলোতে, আবার অনেক সময় এগুলোতে ভেতরে এই জায়গাতে দেখা যায়, হ্যাঁ, উপরের যে প্যাড সেই প্যাডও দেখা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে, এটা কিন্তু তোমার একটা ভেসিকল না, অনেকগুলো ভেসিকল অ্যাটাচ হয়ে তোমার বুলি বা ব্লাস্টার ফরমেশন হয়েছে, সেগুলো আবার হচ্ছে তোমার কি হয়েছে? রাপচার হয়ে গেছে। এইখানেও তোমার হচ্ছে টাঙের ক্ষেত্রে দেখো থাউজেন্ড সব ভেসিকল ফরমেশন হয়েছে, সেই ভেসিকল আবার একসাথে হয়ে বুলি ফরমেশন হচ্ছে, ব্লিস্টার হয়েছে, সেগুলো আবার ডিটাচ হয়ে রাপচার হয়ে লিভিং র রেড সারফেস বলে আর কি, ভেতরের সারফেসটা এক্সপোজড হয়েছে, ঠিক আছে? এখন মুখে যেহেতু তোমার লেসন আছে, সেহেতু সেখানে হিউজ স্যালাইভেশন হবে, এক্সেস স্যালাইভেশন। যখনই মুখে কোনো লেসন তৈরি হবে, তখনই হচ্ছে তোমার স্যালাইভেশন হবে। খুব সহজে তুমি তোমার এটা আইডেন্টিফাই করতে পারবা, যদি কোনো মাছের কাটা বা এক্সট্রা মাংস দাঁতের ফাঁকে যদি তোমার জমা হয়ে যায়, যেমন সব সময় জিহ্বা দিয়ে ওখানে তুমি হচ্ছে নাড়াচাড়া করতেছো আর তোমার স্যালাইভেশন হচ্ছে, ঠিক একইভাবে লেসন তৈরি না হইতেই যদি মুখে কোনো কখনো হচ্ছে গিয়ে ঘা হয়, দেখবা যে মুখে বেশি স্যালাইভেশন হচ্ছে। দিস ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম। স্যালাইভারি গ্ল্যান্ড মনে করে বেশি করে স্যালাইভা প্রোডাকশন করলে সেখানকার যে ইরিটেন্ট আছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, ওয়াশ আউট হইতে পারে। কিন্তু এখানে হচ্ছে কি যেহেতু পারে না, সেহেতু কন্টিনিউয়াসলি স্যালাইভা প্রোডাকশন হবে, ঠিক আছে? এই এক্সেস স্যালাইভেশন হতে পারে, নেজাল ডিসচার্জ আসতে পারে, নেজাল ডিসচার্জটা অত বেশি আসে না, তবে হচ্ছে গিয়ে অকেশনালি আসতে পারে। তো মুখে লেশন হয়, সেহেতু রিল্যাক্টেন্ট টু ইট, সেহেতু খেতে পারে না মুখে, তার হচ্ছে গিয়ে যদি ঘা থাকে, বিভিন্ন ধরনের লেশন থাকে, সেহেতু খেতে পারে না। লস অফ বডি কন্ডিশন, মানে বডি ওয়েট তোমার না খেতে পারলে অটোমেটিক্যালি বডি ওয়েট লস করবে। তারপরে দেখো হচ্ছে কি কোথায় হচ্ছে কি ভেসিকল পাওয়া যায়? টিটের ভিতর পাওয়া যায়। ডিক্রিজ মিল্ক প্রোডাকশন, ম্যাস্টাইটিস অনেক সময়, এই যে টিটে দেখো হচ্ছে কি তোমার লেশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তারপরে ফুট লেশন, ফুটের ভিতর কোথায় তোমার হচ্ছে কি ইয়া পাওয়া যায়? ইন্টার ডিজিটাল স্পেস এন্ড করোনারি ব্র্যান্ড, এই যে এটা হচ্ছে কি করোনারি ব্র্যান্ড বলে, আর ভেতরের এটাকে বলে ইন্টার ডিজিটাল স্পেস। হ্যাঁ, এই এরিয়াতে এবং দুই পায়ের মাঝখানে ইন্টার ডিজিটাল স্পেসে ভেসিকলটা দেখা যায়, এবং এর ফলে যখনই ভেসিকল হয় তখন সেখানে ল্যামনেস ডেভেলপ করে এবং রিল্যাক্টেন্ট টু মুভ হয়। রিল্যাক্টেন্ট টু মুভ মানে হাঁটতে চায় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চায়, বেশি শুয়ে থাকতে চায়। বুঝছো সবাই ক্লিনিক্যাল সিমটম?
তাহলে